নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, গতকাল ইস্টবেঙ্গল যে জয় পেয়েছে, 8টা গোল করে তারা হারিয়ে দিয়েছে সিআইএসএফ কে। সেই জয় এমন একটা সময় এসছে যখন ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের ঠিক আগেই এই জয়। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের এই যে প্রতিষ্ঠা দিবস, 107তম প্রতিষ্ঠা দিবসের যে উৎসব, সেই উৎসবকে কিন্তু আরো কয়েক গুণ বাড়িয়ে দিল, এটা আর বলার অপেক্ষা রাখে না। বিষ্ণুর হ্যাট্রিক, অসাধারণ গোল বিষ্ণুর। সব যে প্রথম দুটো যে গোল করেছিল, একটা ফ্লিক করে এডমুন্ডের পাস থেকে ফ্লিক করে, পরে একটা পাস থেকে যে ব্যাক ভলি করে গোল, চোখ ধাঁধানো। তো এখনো সেই ভিডিওগুলো চোখের সামনে ঘুরছে। তো বিষ্ণুকেও অসংখ্য ধন্যবাদ জানাবো সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদেরকে, কারণ আজকে ইস্টবেঙ্গলের দিন, আজ ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। তাই সকল ইস্টবেঙ্গল সমর্থককে শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। দেখুন, অগস্ট মাস পড়ে গেল, আর অগস্ট মাস পড়ে গেল মানেই কিন্তু ইস্টবেঙ্গলের নাভিশ্বাস আরো বাড়তেও থাকবে। শুরুর দিনটা উৎসব করে কাটুক, ঠিক আছে, উৎসবের আগের রাতে ভালো ম্যাচ খেলা হয়েছে, জিতেছে। উপহার হিসেবে বিষ্ণুর হ্যাট্রিক, 8টা গোল, নিঃসন্দেহে ভালো ব্যাপার। কিন্তু এই অগস্ট মাসের 12 তারিখে কিন্তু ইস্টবেঙ্গলকে এএফসি খেলতে হবে, তার জন্য টিম তৈরি হচ্ছে। যদিও এখনো পর্যন্ত সমস্ত বিদেশি আসেনি, সমস্ত বিদেশি সাইন আপই হয়নি। 5 জন বিদেশি সাইন হয়েছে ইস্টবেঙ্গলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে হয় যে ইস্টবেঙ্গলের বিদেশিরা কবে আসবে, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ প্রশ্নটা কেন? কারণ ইস্টবেঙ্গলের তো এখনো 2 জন বিদেশি আসেনি, 3 জন এসে গিয়েছে এবং 3 জনই মোটামুটি ম্যাচ খেলে ফেললো। মোহাম্মদ রশিদ এবং দানি রামিরেজ তারা আগের দিন ডার্বি ম্যাচে কিছুটা সময় পেয়েছিল, আর কালকে প্রথম থেকে খেলেছে, আরো বেশি সময় তারা পেয়েছে। প্রায় 1 ঘন্টা তারা মাঠে থাকতে পেরেছিল। পরে দেখা গেল নাচো তাকেও নামিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল কোচ, সেও মিনিট 10-15 খেললো, অন্তত একটা ম্যাচ তো পেল, যতই নির্বিষ এক পেশে ম্যাচ হোক না কেন। বাকি দুজনের কি খবর? বাকি দুজনের মধ্যে একজন অ্যাটাকিং মিডিও, সে রয়েছে ক্রিস, এবং ইফিয়ং স্ট্রাইকার, যে মূল পরিত্রাতা হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য, সেই ইফিয়ং এর কি খবর? দেখুন, ইফিয়ং আপনাদের আগেই জানিয়েছি যে ইফিয়ং এর একটা সমস্যা তো রয়েছে, তার ভিসা সমস্যার জন্য তার এত দেরি হচ্ছে আসতে। শোনা যাচ্ছে 4 তারিখ নাগাদ ইফিয়ং চলে আসবে। এখন ইফিয়ং এলে প্র্যাকটিস করবে এবং সে অন্তত সপ্তাহখানেক প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাবে। এবার যদি সে ফিট থাকে তাহলে এটা কিন্তু বড় সমস্যার হবে না ইস্ট বেঙ্গলের জন্য। তবে হ্যাঁ, ষষ্ঠ বিদেশি কে হবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। কথাবার্তা চলছে, অনেকগুলো নাম নিয়ে ঘোরাফেরা চলছে, দেখা যাক শেষমেশ কি হয় ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি। তবে সেটা এএফসির আগে হওয়া, মানে বিদেশি যদি সাইনও হয়ে যায়, তার এএফসির আগেই কলকাতায় আসাটা মানে হবে কিনা, এটা নিয়ে একটা আশঙ্কা বা দোলাচল রয়ে গিয়েছে। তো ইন বিটুইন যেটা ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে, আর একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানের বিদেশিরাও তো চলে আসছে একে। মিগুয়েল ফিগিয়েরো, যে এবার মোহনবাগানের জার্সি পরে যাকে খেলতে দেখা যাবে, গতবার ইস্টবেঙ্গলের স্টার, আইএসএল এ গোল্ডেন বল উইনার, সেই মিগুয়েল ফিগিয়েরো, সেও কিন্তু চলে আসছে সোমবার দিন সে চলে আসবে, অর্থাৎ রোববার মধ্যরাতে বা সোমবার ভোর রাতে সে আসছে। আশা করা যায় সে হয়তো সোমবার থেকেই মোহনবাগান জার্সিতে, সবুজ মেরুন জার্সিতে প্র্যাকটিসে নেমে যাবে। 4 তারিখে জেমি ম্যাকলারেনও আসার কথা, আপনাদেরকে আগেই জানিয়েছি। তো একে সমস্ত বিদেশি চলে আসছে। যদিও এফসি খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলবে না। তারা তো খেলতে যেতে চায়নি ইরানে, সে কারণে তারা ব্যান রয়েছে, এবং ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে তারা এএফসি কোয়ালিফাইং রাউন্ড খেলবে। তো দেখা যাক, এখন সেই ম্যাচটার দিকেও নিঃসন্দেহে তাকিয়ে রয়েছে। তবে গতকাল একটা ভালো প্র্যাকটিস ম্যাচ পেয়ে গেছে ইস্ট বেঙ্গল, যেটা ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে যেতেও সহযোগিতা করবে তাদেরকে, প্লাস হচ্ছে এএফসির জন্য আরো ভালো প্রিপেয়ার্ড হওয়ারও একটা সুযোগ করে দিল। সমস্ত প্লেয়ারই অলমোস্ট গোল পেয়েছে। জেসিনটিকে গোল পেয়েছে, এটা খুব ভালো লক্ষণ। আমি জেসিন গোল না পাওয়া পর্যন্ত বেশ আমার একটা আফসোসই হচ্ছিল। তবে ডেভিডকেও কিছুটা সময় দিয়েছিলেন হাবাস, কিন্তু ডেভিড বড্ডই নিষ্প্রভ, ফর্মের ধারে কাছে নেই। আমার মানে ব্যক্তিগতভাবে ডেভিডের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো, বলতাম, পরামর্শ আমার থাকতো যে ডেভিড ইমিডিয়েটলি কলকাতা লিগের ম্যাচগুলো সে খেলুক। ম্যাচ খেললেই কিন্তু ও ফর্মে চলে আসবে, 2-1 গোল করলে কনফিডেন্স বাড়বে, আর নাহলে গোলের পর গোল মিস করলে ওর কনফিডেন্স আরো ল্যাক করবে। গতকালও একটা দুটো গোল করার সুযোগ পেয়েছিল সে, একটা তার গোল বারে লেগে ফিরে এলো। গোল করতে হবে ডেভিডকে, তাহলে কিন্তু প্লেয়ারটি
আহ, ফিরে আসবে, ফর্মে ফিরবে। কারণ যদি ইস্ট বেঙ্গলে দেখা যায় যে এএফসি খেলার আগে সেই একজন বিদেশি স্ট্রাইকার এলো, তাহলে কিন্তু এই ডেভিড, জেসিন টিকেরা কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, এবং জেসিন কিন্তু অ্যাসেট হতে পারে ইস্ট বেঙ্গলের। আমার মনে হয় জেসিনকে আরো বেশি করে খেলানো উচিত, জেসিন এবং বিষ্ণুকে। এবার যেটা ঘটনা ঘটে গেছে, গতকালই আপনাদেরকে জানিয়েছি যে জামশেদপুর এফসি তারা আইএসএল থেকে নাম তুলে নিয়েছে। যে টাকা দিতে হবে এআইএফএফ কে, সেই টাকার প্রথম কিস্তি তারা দিতে পারেনি, দেয়নি, এবং সে কারণে তারা নাম তুলে নিয়েছে। তারা তাদের এই অপারেশন, সিনিয়র টিমের অপারেশন কিন্তু তারা বন্ধ রাখছে, যদিও তারা ডুরান্ট খেলছে। অপরদিকে ইন্টারকাশিকে নিয়েও একটা দোলাচল ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে ইন্টারকাশি টাকা পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু ইন্টারকাশি এবছর দল এখনো পর্যন্ত গড়েনি। অপরদিকে জামশেদপুরের কাছে অলরেডি একটা দল রয়েছে। এখন এই যে জামশেদপুর এফসি তারা দলটা, অপারেশনটাকে, সিনিয়র টিমের অপারেশনটা বন্ধ করে দিল, যদিও তারা ডুরান্ট খেল। এই যে পরিস্থিতি তৈরি হলো, তারা যে অপারেশনটা বন্ধ করে দিল, এর জন্য যেটা হলো যে বেশ কিছু প্লেয়ারের, ভারতীয় হোক বা বিদেশির সাথে কারো যদি চুক্তি, কারোর সঙ্গে চুক্তি থাকে, তারা, বিশেষ করে ভারতীয় ফুটবলাররা কিন্তু আতান্তরে পড়ে গেলেন। কারণ তারা তো সাইন করেছিলেন আইএসএল খেলবেন বলে, কিন্তু আইএসএলই তারা খেলছে না, জামশেদপুর খেলছে না, ফলত তারা ক্লাবহীন হয়ে পড়বেন। হ্যাঁ, জামশেদপুর একটা ভালো বিষয় তারা বলেছে যে তারা প্লেয়ারদের, যাদের সাথে তাদের চুক্তি রয়েছে, তাদের টাকাটা তারা দেবে, মাইনেটা তারা দেবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার যে ভারতীয় ফুটবল থেকে দুজন ভারতীয় যে বিজনেস টাইকুন বলা যেতে পারে, সেই রিলায়েন্স এবং টাটা, এরা সরে দাঁড়ালো। এটা কিন্তু খুব বড় ধাক্কা, এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ খারাপ একটা বিজ্ঞাপন। রিলায়েন্স আগেই চলে গিয়েছিল, হ্যাঁ, তো এবার চলে গেল এই টাটা বা জামশেদপুর, তারা কিন্তু চলে গেল আইএসএল থেকে। এখন পরবর্তীতে তারা খেলবে কিনা সেটা পরের প্রশ্ন। যদি আবার এআইএফএফ তাদেরকে অনুনয় বিনয় করে যদি খেলতে রাজি করে, তো ঠিক আছে, এটা আমার মনে হয় করা উচিত। কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সেখান থেকে ফিরে আসাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। পরের সিজনে তারা খেলবে কিনা, বা তারা ফেড কাপ খেলবে কিনা, এইগুলো অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন উত্তর একমাত্র জামশেদপুরই দিতে পারে। তবে আইএসএল না খেললে সিনিয়র টিমটাকে কি আর তারা ধরে রাখতে পারবে? তখন কি আর ফেডারেশন কাপ তারা খেলতে পারবে? এটা তো খুব স্বাভাবিক আশঙ্কা, এবং নেতিবাচক দিকেই যাচ্ছে, না বাচক দিকেই যাচ্ছে উত্তরটা। তো যে সমস্ত ভারতীয় ফুটবলাররা রয়েছে, তারা কি করবে? তারা তো ক্লাবহীন হয়ে পড়বে, তারা খেলতেই পারবে না আইএসএলটা। তো এই জায়গাতে বেশ কিছু ক্লাব কিন্তু পরিত্রাতা রূপে দেখা দিতে পারে, যার মধ্যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি মতো টিমগুলো রয়েছে, যাদের প্লেয়ার হয়তো দরকার রয়েছে ভারতীয় ফুটবলার। কারণ জামশেদপুর এফসিতে বেশ কিছু প্রতিশ্রুতিমান ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, যারা যে কোনো আইএসএল টিমে অটোমেটিক চয়েস হতে পারে, ফার্স্ট ইলেভেনেও চলে আসতে পারে। এরকম কিছু প্লেয়ার রয়েছে, যেমন অ্যালভিনো গোমস, গোলকিপার, অসাধারণ গোলকিপার, রবি কুমার, হ্যাঁ, তারপর হচ্ছে এরা যদি বলেন সার্থক গোলই, প্রতীক চৌধুরী, প্রভাত লাকড়া এবারই চুক্তি করেছিল, চলে গিয়েছিল ইস্ট বেঙ্গল থেকে জামশেদপুরে। আচ্ছা, এছাড়া রয়েছে যদি বলা যায় বাঙালি ফুটবলার সত্যজিৎ দাস রয়েছে, প্রতীক চৌধুরী রয়েছে, হ্যাঁ, প্রণয় হালদারের মতন প্লেয়ার রয়েছে, মোহাম্মদ শানান রয়েছে। এই যে প্লেয়ার গুলো রয়েছে না, ভিনসি ব্যারেটো, ঋত্বিক দাস, এই মনবীর সিং, আচ্ছা, আমান সিকেও গিয়েছিল এবার ইস্ট বেঙ্গল থেকে এই জামশেদপুর এফসি তে তারা গিয়েছিল, এবং তারা আমান সিকে তো ভালো খেলছে, ডুরান্ডে গোলও করেছে সে, এবং তারা আইএসএল খেলবে এই ইচ্ছে নিয়েই তো জামশেদপুর এফসি তে জয়েন করেছিল। কিন্তু খোদ ক্লাব কর্তারাই নামটা তুলে নিল। এখন এই প্লেয়ার গুলো কি করবে? আতান্তরে পড়বে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, বেশ কিছু আইএসএল ক্লাব তারা এই যে প্লেয়ার গুলো রয়েছে জামশেদপুরে, তাদের প্রতি ইন্টারেস্ট শো করেছে, যার মধ্যে, এবং এক্ষেত্রে বেশ কিছু প্লেয়ারের চাহিদা যথেষ্ট বেশি। এই প্রণয় হালদার, মোহাম্মদ শানান, অ্যালভিনো গোমস, এই প্লেয়ার গুলোর দিকে নজর বেশি থাকবে অন্যান্য ক্লাবগুলোর, তারা নিতে চাইবে, এবং ইতিমধ্যেই নাকি খোঁজ খবর শুরু হয়ে গেছে। শানানকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল। মোহনবাগান, তাদের এমনিতে ডোমেস্টিক প্লেয়ার প্রচুর রয়েছে, তারা বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, যেমনটা ইস্ট বেঙ্গলেরও ডোমেস্টিক সাইনিং অলমোস্ট এন্ড, কিন্তু তবু তারা মোহাম্মদ শানানের প্রতি ইন্টারেস্ট শো করেছে, কারণ শানান একজন প্রতিশ্রুতিমান ফুটবলার, উইঙ্গার, তো ওর কিন্তু যথেষ্ট ভবিষ্যৎ রয়েছে
লং টার্ম চুক্তিতে সানানকে নেওয়া যেতে পারে। তো সেটা হলে একটা অ্যাসেট হবে ইস্ট বেঙ্গলের, সেই কারণেই সেক্ষেত্রে যদি কাউকে ছেড়ে দিতে হয় ছেড়ে দেবে। সেই কারণেই কিন্তু ইস্ট বেঙ্গল সানানের প্রতি ইন্টারেস্ট শো করেছে, হয়তো কথাবার্তাও হচ্ছে, শুরুও হয়ে গেছে। তেমনটাই মোহনবাগানও কিন্তু তাই চাইছে যে এই প্লেয়ার গুলোর সাথে কথাবার্তা বলতে, যদি কাউকে এখান থেকে নেওয়া যায়। এছাড়া বিদেশিদের মধ্যে মাদি তালাল, স্টিফেন এজের মতন প্লেয়ার তাদের রয়েছে। আমি জানি না এদের সঙ্গে চুক্তি এখনো জামশেদপুরে রয়েছে কিনা, কিন্তু এই প্লেয়ার গুলো কিন্তু যথেষ্ট ভালো, যে কোনো ক্লাবে অ্যাসেট হতে পারে, বিশেষ করে স্টিফেন তালালের মতন ফুটবল। আমি যে কটা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু প্লেয়ারের কিন্তু 2027 সালের মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে, যেমন প্রণয় হালদার 2027 সাল পর্যন্ত চুক্তি আছে। লারিয়াত পুয়া ছাংতু এই প্লেয়ারটিরও 2027 পর্যন্ত। রোজেনবার্গ গ্যাব্রিয়েল 2027 পর্যন্ত। প্রতীক চৌধুরী 27 পর্যন্ত চুক্তি। সৌরভ দাস এদেরও কিন্তু 27 পর্যন্ত। প্রায় বহু ফুটবলারের এরকম রয়েছে যারা জামশেদপুর এফসির সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি করে রয়েছে। ফলত এই প্লেয়ারগুলোর ভবিষ্যৎ কি হবে? হতে পারে তারা হয়তো বসে বসে টাকা পেয়ে যাবে, স্যালারিটা পেয়ে যাবে, কিন্তু ক্যারিয়ারটা তো বরবাদ হয়ে যাবে, খেলতে পারবে না। ফুটবলার টাকা পায় ঠিকই, টাকা চাই তাদের, কিন্তু তাদের তো খেলাটাও চাই, খেলতে হবে তো, নাহলে তো সে আর কোথাও গিয়ে ফ্লারিশ করবে না। এখন যদি জামশেদপুর এই বিষয়টাকে দেখে, আন্ডারস্ট্যান্ডিং করে প্লেয়ারগুলোকে ছেড়ে দেয়, তাহলে একটা বিষয় ভালো হয়। এখন তারা হয়তো কোথাও কোনো টিমের লোনেও পাঠাতে পারে, এটাও হতে পারে। তো সব মিলিয়ে কিন্তু একটা ফুটবলারদের জন্য খারাপ খবর এটাই, মানে জামশেদপুরে খেলা ফুটবলারদের জন্য খারাপ খবর এটাই যে তারা হঠাৎ করে আইএসএল খেলতে না পেরে অনেকে বেকার হয়ে যেতে পারে, মানে খেলাটা বন্ধ হয়ে যেতে পারে অন্তত এই সিজনের জন্য। আর একটা হচ্ছে মানে প্রভাত লাকড়া ইস্ট বেঙ্গল থেকেই তাকে মানে ছেড়ে দেওয়া হয়েছিল। তো প্রভাত লাকড়া জামশেদপুরে জয়েন করেছিল, এরপর প্লেয়ারটি কি করবে, কোথায় যাবে? যদি সে কলকাতাতে থাকতো হয়তো কলকাতা লিগে কোনো টিমে জয়েন করতে পারতো, কিন্তু তার আইএসএল ভবিষ্যৎটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ গত সিজনে তার ভালো ফর্ম ছিল না। যাই হোক, জামশেদপুর তাকে নিয়েছিল, এরপরে বেঙ্গালুরু বা অন্য কোনো টিম কি তাকে নেবে, বা ইন্টারকাশিও কি নেবে, এটা একটা বিষয়। হ্যাঁ, একটা ঠিক যে একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা ওপেন হয়ে যায়, যেমন ইন্টারকাশি এখনো পর্যন্ত টিম তৈরি করেনি, বহু প্লেয়ার ইন্টারকাশি থেকে ইস্ট বেঙ্গলে বা অন্যান্য টিমে চলে যাচ্ছে। তো ইন্টারকাশির কাছে এটা একটা অপরচুনিটি কি, এই যে টিমটাকে যদি ইনট্যাক্ট তারা নিয়ে নিতে পারে কোনোভাবে জামশেদপুরের টিমটাকে, তাহলে তাদের একটা ভালো সাইট কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আবার হচ্ছে যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি গোয়ার মতন টিমগুলোর কাছে এখানকার যে ভালো ফুটবলার রয়েছে জামশেদপুরের, তাদেরকে সাইন করানোর একটা সুযোগ রয়েছে, কারণ এখনো পর্যন্ত ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে। ফলত প্লেয়ারদের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে গেছে এটাও নয়, দরজাটা পুরোপুরি বন্ধ কিন্তু হয়নি, এটা একটা তাদের কাছে সুযোগ। আর জামশেদপুর উইথড্র করে নেওয়াতে অন্য কোনো টিমের কাছেও কিন্তু একটা সুযোগ চলে আসতে পারে আইএসএল এ খেলার। সেক্ষেত্রে এখন এআইএফএফ কি সিদ্ধান্ত নেয়, তারা তাদের সিদ্ধান্ত জানায়নি, সেটাও একটা দেখার বিষয় রয়েছে যে এআইএফএফ এই ক্ষেত্রে জামশেদপুরকে রিকোয়েস্ট করে আর একটু সময় দেয় টাকা দেওয়ার জন্য, নাকি অন্য কোনো টিমকে তারা ইনক্লুড করে। জামশেদপুরের কাছে এটা এক্সপেক্ট ছিল না, কারণ জামশেদপুর কিন্তু সবকিছুতেই রাজি ছিল, যাই হোক না কেন তারা খেলবে জানিয়ে দিয়েছিল আইএসএলটা, কিন্তু হঠাৎ করে এই নাম উইথড্র করে নেওয়াটার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ হয়তো এর মধ্যে রয়েছে, সেটা যত দিন যাবে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে, আই হোপ সো। তো এই বিদেশি প্লেয়ারগুলোর ভবিষ্যৎ, ইন্ডিয়ান প্লেয়ারের ভবিষ্যৎ কিন্তু সত্যিই একটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। তবে আমার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে, কোথাও সবটা অন্ধকার হতে পারে না, একটা জায়গা বন্ধ হলে আরেকটা জায়গা ওপেন ঠিকই হবে। সো প্লেয়ারদেরকে বলবো একটু শান্ত থাকতে, ভাবনা চিন্তা করতে। মোহাম্মদ শানানের সঙ্গে যোগাযোগ করছে অনেকেই। শানান কিন্তু প্রায় 2-3টে আইএসএল ক্লাব তার সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে অলরেডি। শানান এখন ডুরান্টে কনসেন্ট্রেট করেছে। তো ডুরান্ট মিটে গেলে বা ডুরান্ট কাপ থেকে তারা যদি ছিটকেও যায় বা ডুরান্ট কাপ শেষ হলে, সে তার সিদ্ধান্ত জানাবে কি করবে না করবে। এই টিমগুলো, এই প্লেয়ারগুলো কি করবে সেটা জানা যাবে। এক্ষেত্রে ইন্টারেস্টিং লাগবে যে ইন্টারকাশি কি করে। আমার তো মনে হয় ইন্টারকাশি উচিত এই টিমটারই অলমোস্ট প্লেয়ারগুলোকে তাদের টিমে নিয়ে নেওয়া, তাতে তাদের টিম তৈরি করতে সুবিধা হবে, একেবারে তৈরি একটা টিম তারা পেয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে। লেটস সি কি হয়। এটা কিন্তু খুব একটা এমন একটা মোড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবল। এবং ভারতীয় ফুটবলে একটা ভালো দিক হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রাজিল আসবে ভারতের সাথে খেলতে অক্টোবর মাসে, কিন্তু তার আগে এটা কি খবর, এটা তো যথেষ্ট হতাশাজনক খবর বলেই আমার মনে হয়। এদিকে 3 বছরের চুক্তিতে মোহনবাগানে সাইন করলেন লালিয়ান জোয়ালা ছাংতে। অনেকদিন ধরেই জল্পনা চলছিল, কিন্তু অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা বেরিয়ে এলো। এই রাইট উইঙ্গার ভারতীয় দলের জার্সিতেও খেলেছেন, গোলও রয়েছে তার
অবশেষে মোহনবাগানে জয়েন করলেন 28 বছর বয়সী লালিয়ান জোয়ালা ছাংতে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন আমাকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। মেম্বারশিপ নিন প্লিজ। মেম্বারশিপ নিলে আপনাদের জন্য অনেক কিছু উপহার থাকবে, লাইভে আসতে পারবেন, আপনাদের জন্য স্পেশাল মানে ভিডিও থাকবে, আরো অনেক কিছু থাকতে পারে। সো প্লিজ মেম্বারশিপ নিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। থ্যাংক ইউ।